নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে দিল্লি হাইকোর্ট এমন একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায় কোটি কোটি ভারতের মহিলার জন্য যথেষ্ট দুঃখের একটা খবর। একজন মহিলা সে বিয়ে করার পরে শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘর করতে শুরু করে, সংসার করতে শুরু করে এবং কিছুদিন পরে তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা হয়। তারপর শ্বশুরবাড়ির ফ্যামিলি তাকে ঘর থেকে বের করে দেয়। তাহলে কি এই যে শ্বশুরবাড়ির যে সম্পত্তি, সেই সম্পত্তিতে ওই মহিলা কি দাবি করতে পারবে? তার কি অধিকার থাকবে? এই সমস্ত কিছুর স্পষ্ট ব্যাখ্যা দিল্লি হাইকোর্টের এই রায়ে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। এই রায় শুধুমাত্র পরিবার নয়, সম্পত্তির অধিকার সম্পর্কেও একটা গুরুত্বপূর্ণ আইনি নীতি স্থাপন করেছে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো এই পুরো মামলাটা কি হয়েছিল, ঘটনা কি ঘটেছিল, আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে এবং এই রায়ের প্রকৃত আইনি গুরুত্ব কি রয়েছে, সব কিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে হাইকোর্টের পূর্ণ রায় শ্বশুরবাড়ির সম্পত্তির ওপরে পুত্রবধূর অধিকার থাকবে কিনা। মামলাটা হয়েছিল ভাবনা গুপ্ত ভার্সাস উষা গুপ্তা কেস। এই কেসের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং কমেন্টের লিঙ্কও দিয়ে দেব, যেখান থেকে আপনি এই পুরো কেসটা ডিটেলস জানতে পারবেন। কেসের আপনারা এখানে কিন্তু ডিটেলস জাজমেন্টটাও এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, এই মামলায় ঘটনা কি ঘটেছিল। 2003 সালে একজন মহিলা সে বিয়ে করে, বিয়ে করার পরে সে সংসার করার জন্য শ্বশুরবাড়িতে যায়, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক তৈরি করে সংসার করতে শুরু করে। কিন্তু সময়ের যত গড়াতে থাকে, তারপরে দেখা যায় যে সংসারে অশান্তি শুরু হয়, শ্বশুর শাশুড়ির সঙ্গে ওই মহিলার অশান্তি শুরু হয় এবং যার কারণে শ্বশুর শাশুড়ি দুজনেই বলে যে তোমরা ঘর থেকে বেরিয়ে যাও। যে প্রপার্টিটাতে তারা বসবাস করছিল, সেই প্রপার্টিটা তার শাশুড়ি টাকা দিয়ে সেই প্রপার্টিটাকে কিনেছিল। দুজনকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলে এবং স্বামী রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। 2003 সালে এই ঘটনার পরে প্রায় 11 বছর কেটে যায়। 11 বছর বাইরে থাকার পরে স্বামী স্ত্রী দুজনে ডিসাইড করে যে নতুন করে তারা শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক তৈরি করবে এবং তাদের সঙ্গে বসবাস করতে শুরু করবে। 2014 সালে আবার ফিরে আসে এবং ফিরে এসে শাশুড়ির কাছে ফিরে আসে এবং ফিরে এসে বলে যে তারা ছেলে মেয়েদেরকে নিয়ে তাদের সঙ্গে থাকতে চায়। কিন্তু শাশুড়ি আগে থাকতেই জানতো যে এর আগে অনেক ইস্যু হয়েছে, ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে। তাই শাশুড়ি একটা লাইসেন্স এগ্রিমেন্ট তৈরি করে এবং সেই লাইসেন্স এগ্রিমেন্টে দুজন, যে ছেলে এবং বৌমাকে দিয়ে সাইন করিয়ে নেয়। সেই এগ্রিমেন্টে লেখা ছিল যে সেটা তারই প্রপার্টি, অর্থাৎ সেই শাশুড়িরই প্রপার্টি। যেহেতু শাশুড়ি নিজের টাকায় ওই প্রপার্টিটা কিনেছিল, তাই এইখানে একটা এগ্রিমেন্টের মাধ্যমে তাদেরকে থাকতে হবে। ছেলে আর বৌমা রাজি হয়ে যায় এবং সেই প্রপার্টিতে থাকতে শুরু করে। কিছুদিন পরে পারিবারিক যে বিরোধ সেটা আবার শুরু হয়, অর্থাৎ ঝগড়া অশান্তি আবার সংসারে শুরু হয়। তখন শাশুড়ি কি করে, তাদেরকে বলে যে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের সঙ্গে আর কোনো এগ্রিমেন্ট আমাদের নেই, এবং ছেলেকে তেজ্য পুত্র ডিক্লেয়ার করে দেয়। ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু বৌমা রাজি হয় না। বৌমা বলে যে এই প্রপার্টিটাতে আমারও অধিকার আছে, আমিও থাকবো এই প্রপার্টিটাতে ছেলে মেয়েদেরকে নিয়ে। শাশুড়ি বাধ্য হয়ে কেস করে, ট্রায়াল কোর্টে কেস করা হয়। ট্রায়াল কোর্টে এই পুরো জিনিসটাতে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণ করার পর ট্রায়াল কোর্ট যে জাজমেন্ট দেয়, সেই জাজমেন্টে সেখানে বলা হয় যে না, এই প্রপার্টিটাতে ওই যে বৌমার কোনো অধিকার নেই, কারণ এই প্রপার্টিটা যে শাশুড়ি রয়েছে সে নিজের টাকায় এই প্রপার্টিটাকে কিনেছিল। এরপর বৌমা গিয়ে হাইকোর্টে অ্যাপিল করে। হাইকোর্ট এই পুরো মামলাটা ভালো করে পর্যবেক্ষণ করে, বিভিন্ন আর্গুমেন্ট, দুপক্ষের আর্গুমেন্ট শোনে এবং শোনার পরে ঐতিহাসিক জাজমেন্ট দেয়। দিল্লি হাইকোর্ট জাজমেন্ট দেয় যে যে কোনো শেয়ার্ড হাউসহোল্ড যেগুলো থাকবে, সেই সমস্ত শেয়ার্ড হাউসহোল্ডে কখনোই পুত্রবধূর কোনো অধিকার থাকবে না। যদি ওই পুত্রবধূ অ্যানসেস্ট্রাল প্রপার্টি না হয়, অর্থাৎ পূর্বপুরুষ থেকে প্রাপ্ত কোনো প্রপার্টি না হয়, তাহলে কিন্তু সেই প্রপার্টিতে পুত্রবধূর কোনো কিন্তু
অধিকার নেই। যেহেতু এই ক্ষেত্রে প্রপার্টিটা একটি সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি ছিল, অর্থাৎ যে শাশুড়ি ছিল সে নিজের টাকায়, স্ব অর্জিত টাকায় ওই পুরো প্রপার্টিটাকে কিনেছিল, তাই সেই পুরো প্রপার্টিটার বা পুরো সম্পত্তিটার ওপর ছেলের কোনো অধিকার নেই। কোর্ট এটাও পর্যবেক্ষণ দেয় যে পুত্রবধূ স্ব অর্জিত সম্পত্তিতে উচ্চতর অধিকার দাবি করতে পারে না, বিশেষত যখন তার স্বামীর সেই সম্পত্তিতে মালিকানা বা আইনগত কোনো অধিকার নেই। যেহেতু তার স্বামীর কোনো অধিকার নেই ওই প্রপার্টিটাতে, তাই পুত্রবধূরও কোনো অধিকার থাকবে না। কোর্ট আরও বলে যে প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 এই অধীনে শেয়ার্ড হাউস হোল্ডে কোনো পুত্রবধূর অধিকার থাকবে না, এটা আইনে অলরেডি রয়েছে। কোর্টের বড় পর্যবেক্ষণ যে কোনো একটা সম্পত্তিতে পুত্রবধূর অধিকার তখনই সেটা বিবেচিত হবে যদি সেই সম্পত্তিতে ছেলের মালিকানা থাকে। যদি ছেলের মালিকানা না থাকে তাহলে পুত্রবধূ কোনোভাবে আইনগত অধিকার দাবি করতে পারে না। আর এই ক্ষেত্রে দেখা গেছে এই মামলায় যে স্ব অর্জিত প্রপার্টি ছিল সেটা শাশুড়ির নামে ছিল এবং শাশুড়ি এগ্রিমেন্টের মাধ্যমে তাদেরকে রেখেছিল বাড়িতে। সেই এগ্রিমেন্ট এক্সপায়ার হওয়ার সঙ্গে সঙ্গেই এই পুত্রবধূ তার অধিকার কিন্তু হারিয়েছে। এই যে পুরো মামলা, এই মামলা কিন্তু একজন ওমেনের সে কতটা অধিকার পাবে, কতটা অধিকার পাবে না সম্পত্তির ক্ষেত্রে, সেটা কিন্তু স্পষ্ট ব্যাখ্যা দিল্লি হাইকোর্ট তার জাজমেন্টের মাধ্যমে তুলে ধরলো। সো আশা করছি এই পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যে কি হতে চলেছে, কখন একজন মহিলা বিবাহের পরে সে পুত্রবধূ হিসেবে অধিকারের, সম্পত্তির অধিকারের জন্য দাবি করতে পারে আর কখন দাবি করতে পারে না। এই পুরো বিষয়টা এই জাজমেন্টেরটাতে স্পষ্ট হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।